জুলাই মাসের ১ তারিখ থেকে দেশের ২৪ লাখ পরিবারের জীবনে অর্থাৎ প্রায় ১ কোটি মানুষের জীবনে সরাসরি পরিবর্তন আসতে যাচ্ছে। ১ কোটি মানুষের হাতে টাকা পয়সা বেশি আসার অর্থ হলো তারা আগের চেয়ে বেশি ব্যয় করবেন। এতে অর্থনীতির চাকা ঘুরবে, টাকা হাত বদল হবে। বিশেষ করে কনজিউমার গুডসের ব্যবসা ভালো হবে। নেতিবাচক দিক হলো সরকার রাজস্ব সংগ্রহের চাপে পড়বে। নতুন ধরনের বেশ কিছু ট্যাক্স আরোপ করা হবে। আসছে জুলাই মাস থেকে বদলে যাচ্ছে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের বেতনের হিসাব। প্রায় ১০ বছর পর আসছে নতুন জাতীয় বেতন স্কেল। এ নিয়ে চলছে নানা আলাপ। প্রথমে জানি বেতন স্কেল জিনিসটা কি, আর এটা কি শুধু সরকারি কর্মচারীদের ব্যাপার, নাকি এর প্রভাব দেশের জনগণের ওপরও পড়বে। বেতন স্কেল হলো সরকার নির্ধারিত একটা মানদণ্ড, যেটা দিয়ে ঠিক হয় সরকারি চাকরিতে কে কত টাকা বেতন পাবে। একজন পিয়ন থেকে শুরু করে সচিব পর্যন্ত সবার বেতন এই স্কেল অনুযায়ী নির্ধারিত হয়। এই কাঠামোটা গ্রেডে গ্রেডে ভাগ করা হয়। বাংলাদেশে এখন ২০টা গ্রেড রয়েছে। গ্রেড ১ হলো সবচেয়ে উঁচু পদ, যেমন সচিব, আর গ্রেড ২০ হলো সবচেয়ে নিচু পদ, যেমন চতুর্থ শ্রেণীর কর্মচারী। পদ যত উঁচু, গ্রেড নম্বর তত কম, বেতন তত বেশি। এখন বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতা পান। এটাই ছিল ৮ম জাতীয় বেতন স্কেল। সেটাও ২ ধাপে বাস্তবায়ন হয়েছিল। ২০১৫ সালের ১ জুলাই থেকে নতুন মূল বেতন কার্যকর হয়, আর ১ বছর পর ভাতাগুলো কার্যকর হয়, মানে বোনাসগুলো কার্যকর হয় ২০১৬ সালে। ১৯৭৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত মোট ৮ বার জাতীয় বেতন স্কেল পরিবর্তন হয়েছে। প্রতিবার একটা পে কমিশন গঠন করা হয়। তারা গবেষণা করে সরকারকে সুপারিশ দেয় যে নতুন বেতন কাঠামো এমন হতে পারে। তারপর সরকার যাচাই বাছাই করে, এরপর গ্যাজেট জারি করে, নতুন পে স্কেল কার্যকর করে। বর্তমানে বাংলাদেশে ১৫ লাখ সরকারি চাকরিজীবী আছেন। সেনাবাহিনী, সরকারি ব্যাংক, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আর সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়ার্কফোর্স যোগ করলে এই সংখ্যা হবে প্রায় ২৪ লাখ। মানে দেশের মোট জনসংখ্যার ১.২% মানুষ সরকারি চাকরি করেন। এটা শুনে অনেক বেশি মনে হতে পারে, কিন্তু বিদেশের সাথে তুলনা করলে এটা বেশ কম। যুক্তরাষ্ট্রে প্রতি ১০০ জনের ৭ জন সরকারি চাকরি করে। ইউকেতে এটা ৯%, ভিয়েতনামে ৩%, এমনকি ভারতেও এই হারটা বেশি। ভারতে ১.৩% মানুষ সরকারি চাকরি করেন। আমাদের যেহেতু এত বেতন দেওয়ার টাকা নেই, তাই আমাদের সরকার ছোট। তাছাড়া এই ২৪ লাখ সরকারি চাকরির মধ্যেও অনেক অনেক পদ এখনও শূন্য। এই কারণে বাংলাদেশে সরকার চালানো এতটা সহজ না। যাই হোক, সেটা অন্য আলাপ। প্রায় ১০ বছর পর, মানে গত বছর ২০২৫ সালের জুলাই মাসে অন্তর্বর্তী সরকার ৯ম জাতীয় বেতন কমিশন গঠন করে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান এই কমিশনের প্রধান ছিলেন। নির্ধারিত সময়ে ৩ সপ্তাহ আগেই তারা তাদের রিপোর্ট সরকারের কাছে জমা দেয়। এই রিপোর্টে কি ছিল? নতুন কাঠামোতেও আগের ২০টি গ্রেড বহাল রাখা হয়। এর আগে সরকারি চাকরিতে সর্বনিম্ন বেতন স্কেল ছিল ৮,২৫০ টাকা, এটাকে বাড়িয়ে ২০,০০০ টাকা করা হয়। আর সর্বোচ্চ গ্রেডের বেতন ছিল ৭৮,০০০ টাকা, একে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ সর্বনিম্ন গ্রেডে বেতন বাড়বে প্রায় ১৪২%, আর সর্বোচ্চ গ্রেডে ১০৫%। কমিশন আরও প্রস্তাব করেছে টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করা যেতে পারে। এবারই প্রথমবারের মতো সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য বীমা চালু করার সুপারিশ করা হয়েছে। প্রতিবন্ধী সন্তানের জন্য মাসিক ২,০০০ টাকা অতিরিক্ত ভাতারও প্রস্তাব আছে। এর আগে পহেলা বৈশাখে সরকারি চাকরিজীবীরা বেতনের ২০% বোনাস পেতেন, এটা বাড়িয়ে ৫০% করার সুপারিশ এসেছে। ডাক্তার, প্রকৌশলী, গবেষক, বিজ্ঞানী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বিশেষ কিছু ভাতার সুপারিশও এই কমিটি করেছে। কমিটি সুপারিশ করে নতুন বেতন স্কেলটা যেন ৩ ধাপে ৩টা অর্থ বছরে আস্তে আস্তে বাস্তবায়ন করা হয়। প্রথম ২ অর্থ বছরে সংশোধিত মূল বেতনের ৫০% করে দেওয়া হবে, আর ৩ নম্বর বছরে গিয়ে ভাতাগুলো কার্যকর হবে। এর মানে আপনার বেতন এখন ষষ্ঠ গ্রেডে ৫০,০০০ টাকা যদি হয়ে থাকে, এই জুলাই মাস থেকে আপনি পাবেন
75,000 টাকা। 2027-এর জুলাই মাসে আপনার বেতন বেড়ে হবে 1 লাখ টাকা। আর 2028-এর জুলাই থেকে আপনার ঈদ বোনাস, বাড়ি ভাড়া, স্বাস্থ্য বীমা, বৈশাখী ভাতা এইসব বোনাসের পরিমাণও বাড়বে। পে কমিশনের চেয়ারম্যান বলেছিলেন এই প্রস্তাব বাস্তবায়নে বছরে অতিরিক্ত 1,06,000 কোটি টাকা প্রয়োজন হবে। বর্তমানে সরকার 14 লাখ কর্মচারী আর 9 লাখ পেনশনভোগীর জন্য বছরে 1,31,000 কোটি টাকা ব্যয় করছে। আগামী কয়েকদিনের মধ্যে যে নতুন বাজেট আসছে সেখানে এই পে স্কেল বাস্তবায়নের জন্য অতিরিক্ত 35,000 কোটি টাকা বরাদ্দ রাখা হবে। তাহলে মোট বরাদ্দ দাঁড়াবে 1,66,000 কোটি টাকায়। তাছাড়া জাতীয় বাজেটও এবার অনেক বড়, 9,30,000 কোটি টাকার। দুঃখের বিষয় হলো বাংলাদেশের ট্যাক্স জিডিপি অনুপাত মাত্র 7%-এর মতো। পুরো এশিয়া মহাদেশে এই অনুপাত সর্বনিম্ন। রাজস্ব সংগ্রহে এই দুর্বলতার মধ্যে এত বড় ব্যয় মেটাতে সরকারকে কর আর মূসক দুটোই বাড়াতে হবে। দেশি ও বিদেশি ঋণের দিকে ঝুঁকতে হবে, যার ব্যয় বহন করতে হবে পুরো জাতিকে। এই স্কেলের ইতিবাচক দিক হলো নিচের গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন, তাদের বেতনই বাড়বে সবচেয়ে বেশি। এতে বৈষম্য কিছুটা কমবে। এর আগের বেতন স্কেলে বেতন বৈষম্য ছিল 1:9, এটা এখন হবে 1:8। তাছাড়া এই বেতন বাড়ানোটাই যুক্তিযুক্ত। গত 10 বছরে দ্রব্যমূল্য বেড়েছে, কিন্তু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় 8,250 টাকা দিয়ে কোনো ব্যক্তির মাস চলতে পারার কথা না। কারো বেতন 8,250 টাকা করার মাধ্যমে রাষ্ট্র যেন পরোক্ষভাবে দুর্নীতিকে প্রমোটই করছে। তাই বেতন কাঠামো বর্তমান বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া দরকার ছিল, আর সেটিই হতে যাচ্ছে। তবে এখানেও একটা প্রশ্ন রেখেছেন অর্থনীতি বিশ্লেষক মামুন রশিদ। পোস্টের সাথে পডকাস্টে তিনি বলেছেন, সরকারি কর্মচারীদের বেতন বাড়লে বেসরকারি খাত তখন কি হবে? শ্রমিক শ্রেণী এবং বেসরকারি খাতের বেতন খাত কি তখন একটা প্রশ্নের মুখে পড়বে না? একটা প্রবলেম আছে আমাদের মতো দেশে, সব দেশেই। আমার প্রচুর সিম্পেথি, আমরা সোজাভাবে বলি সরকারি কর্মকর্তাদেরকে দায়ী করি, আমলাতন্ত্র বলি। বাট একটা রিয়েলিটি কি জানেন, আপনি যখন সরকারে যাবেন, আপনি কিন্তু আপনার জন্য কিন্তু একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে যতক্ষণ না দেশটা বুড়িগঙ্গা নদীতে হারিয়ে না যায় ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্টে, আপনাকে কিন্তু আশাবাদী হয়ে কাজটা করতেই হবে। সচিব বলুন, অতিরিক্ত সচিব বলুন, জেলা প্রশাসক বলুন, ঝড় ঝঞ্ঝা হবে, ভূমিকম্প হবে, জেলা প্রশাসকদের দায়িত্ব কি হবে? আমাকে ভাই থাকতে হবে সচল। এখন দে আর হোপিং এগেনস্ট হোপস। এটা নতুন সরকার এসছে, ওনারা তো তা হাত তুলে দিতে পারে না। ওনারা তো বলতে পারে না জনগণের কাছে, তোমরা আমাকে ভোট দিয়েছ, আমি ভাই চালাতে পারছি না। উনি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সামনে কঠিন সময়, আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। আপনাদেরকে হয়তো উনি আরেকটু হলে বলতেন বুকে পাথর বেঁধে অপেক্ষা করতে হবে, আমাদেরকে সহযোগিতা করতে হবে। এবং সেই ক্ষেত্রে ওনাদেরকেও ওনাদের যতটুক পারে বেশ চেষ্টাটা করতে হবে। এবং ওনাদের দলীয় লোকেরা যদি, মন্ত্রী পরিষদের সদস্যরা যদি, সচিবরা যদি দুর্নীতি করে, কঠোর এক্সাম্পলারি পানিশমেন্ট দিতে হবে। এটাই ব্যাপার, আর তো কোনো ব্যাপার নাই। আবার দাতা গোষ্ঠীর কাছে টাকা চাইতে হবে, ইচ্ছতা সাধন করতে হবে, সরকারি ব্যয় কমাতে হবে। আবার সরকারি ব্যয় যদি একদম কমিয়ে ফেলে, সরকারি কর্মকর্তারা 10 বছর যাবত তাদের বেতন ভাতা বৃদ্ধি পায় নাই, তারা একটা কমিশন গঠন করেছিল জনাব জাকির আহমেদ খানের নেতৃত্বে, তারাও এটার বাস্তবায়ন চায়। সরকারও চেষ্টা করছে ফেজ ওয়াইজ বাস্তবায়ন করতে পারবে কিনা, এটা তো সরকারের সিদ্ধান্ত। আবার যদি প্রচুর টাকা ঢুকে যায় একটা জায়গার থেকে, সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ালে বেসরকারি খাত যেহেতু ড্রাইভিং সিটে, তাদের যদি বেতন না বাড়ায়, সেখানে একটা সামাজিক অনাচার সৃষ্টি হতে পারে। আয় বৈষম্য, মানে ক্ষুদ্র শ্রমিকদের, গার্মেন্টসের শ্রমিকদের যদি বেতন না বাড়ে, আমরা যদি কস্ট অফ ডুইং বিজনেস কমাতে না পারি, ব্যবসায়ীরা যদি লাভ না করতে পারে, যেহেতু আমাদের অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে বেসরকারি খাত, তারাই বা কীভাবে চালাবে? তারাই কীভাবে শ্রমিকদের বেতন দিবে? আবার শ্রমিকদের যদি ইনফ্লেশনের প্রেশার যদি থাকে, শ্রমিকরা যদি ইনফ্লেশন থেকে কম বেতন বৃদ্ধি পায়, তাহলে তারাই বা বেঁচে থাকবে কীভাবে? এগুলো একটা পারস্পরিক চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট সৃষ্টি হয়েছে। জুলাই মাসের 1 তারিখ থেকে দেশের 24 লাখ পরিবারের জীবনে, অর্থাৎ প্রায় 1 কোটি মানুষের জীবনে সরাসরি পরিবর্তন আসতে যাচ্ছে।
1 কোটি মানুষের হাতে টাকা পয়সা বেশি আসার অর্থ হলো তারা আগের চেয়ে বেশি ব্যয় করবেন। এতে অর্থনীতির চাকা ঘুরবে, টাকা হাত বদল হবে, বিশেষ করে কনজিউমার গুডসের ব্যবসা ভালো হবে। নেতিবাচক দিক হলো সরকার রাজস্ব সংগ্রহের চাপে পড়বে। নতুন ধরনের বেশ কিছু ট্যাক্স আরোপ করা হবে। এই ট্যাক্স আর মার্কেটে অতিরিক্ত 15,000 কোটি টাকার ইনজেকশন মুদ্রাস্ফীতি কিছুটা বাড়িয়ে দেবে। শেখ হাসিনার শাসনামলের শেষ মাসে বাংলাদেশের ডিমের দাম ছিল 12.5 টাকা। গত বছর একই সময়ে এটা কমে 9 টাকা 25 পয়সা। সেখান থেকে আবারও ডিমের দাম 21% বেড়ে এখন হয়েছে 11 টাকা 25 পয়সা। পাশাপাশি বেড়েছে মাংসের দাম, মাছের দাম, সবজির দাম। নতুন পে স্কেল চালু করে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো অত্যন্ত যৌক্তিক সিদ্ধান্ত, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এর সাথে মুদ্রাস্ফীতির একটা সম্পর্ক আছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।